বাংলাদেশ নিয়ে বাংলাদেশের বিজয় দিবসে এক বিস্ফোরক মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় দিবসকে নিয়ে করা মন্তব্য চলমান অস্থিরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রতিনিয়ত এমন উস্কানিমূলক বার্তা দুই দেশের সম্পর্কে ফাটল ধরাচ্ছে। ভারতকে দুই দিক দিয়ে ঘিরে ফেলেছে পাকিস্তান। বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত। ভারতের দুই দিক ঘিরে ফেলেছে পাকিস্তান। ডক্টর ইউনূস সরকারের মতো এত বড় সফলতা বাংলাদেশের ইতিহাসে আগের কোন সরকার দাবি করতে পারেনি এবং ঘটেনি। এই প্রথম এই ঘটনা ঘটছে। অ্যাকশন কিন্তু ঘটবে, লড়ো অথবা মরো। নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজিবি। একটা মিনি কিয়ামত চালিয়েছে। ইভেন তোমাদের শহরগুলো আমাদের ঠিক হাতের মুঠোয়। আমরা যদি চাই তোমাদের যে কোনো শহরের যে কোনো দরজায় আমরা পৌঁছাইতে পারি। এক জরুরি নির্দেশে বাংলাদেশের রাজপথে বিভিন্ন ক্যান্টনমেন্টগুলো থেকে সেনাবাহিনীর শত শত গাড়ি ছুটে গেছে। ভারতের দাদাগিরি বন্ধ করার জন্য এবার শেরের উপর সোয়াশের প্রয়োগ করেছে বাংলাদেশ। বাংলাদেশে ভারত বয়কটের ডাক এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নতির পর থেকেই মাথায় হাত ভারতের। বাংলাদেশ কিন্তু চীনের কাছ থেকে 16টি জেটেনসি যুদ্ধবিমান ক্রয়ের ডিল ফাইনাল করেছে। হয়তো আগামী কিছুদিনের মধ্যে জেটেনসি যুদ্ধবিমান আমরা পাবো। এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরো বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে, যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাবো। বাংলাদেশের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। দেশের প্রতিরক্ষা সক্ষমতা আধুনিকায়নের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী যুক্তরাষ্ট্র থেকে F-16V Block 72 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করছে। ভারতের যে গোয়েন্দা বাহিনী রয়েছে তার যিনি প্রধান রয়েছেন মিস্টার আজিব দোভাল, তিনি সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে একটা বৈঠক করেন, রুদ্ধদ্বার বৈঠক। এবং সেখানে কিন্তু শোনা যাচ্ছে যে রয়ের পক্ষ থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তনের পর পাকিস্তানের ISI বাংলাদেশে অনেকটাই বেশি সক্রিয়। স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ সামরিক বাহিনী। বহরে যোগ হয়েছে যে কোনো দেশের জন্য আতঙ্ক বাইরাক্তার ড্রোন। সেই সাথে রয়েছে 120 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম কামান কিংবা কাঁধে বহনযোগ্য মিসাইল। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কোন বিষয় নিয়ে হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বেশি দেখেই বুঝেই গেছেন কতটা চাঞ্চল্যকর আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মিস করে ফেলবেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। बांग्लादेश की सरकार ने भारत के खिलाफ जाने की हद पार कर दिया है, क्योंकि बांग्लादेश की नई सरकार ने हाल ही में पाकिस्तान को हजारों राउंड म्यूनिशंस यानी कि गोला बारूद बनाने का ऑर्डर दिया है। কথায় আছে, কাউকে এতটা ভয় দেখাতে নেই যে যেন তার ভয়টাই খতম হয়ে যায়। বাংলাদেশের নতুন সরকারকে ভারত যে চাপে রাখার পরিকল্পনা করেছিল, এবার সেই চাপের ভয় চলে গিয়েছে বাংলাদেশের ভেতর থেকে। উল্টো বাংলাদেশের পাল্টা অ্যাকশনে ভারত নিজেই ভয় পেতে চলেছে। সম্প্রতি ভারতীয় মিডিয়া দাবি করে বাংলাদেশ পাকিস্তান থেকে বিপুল পরিমাণে গোলাবারুদ ও বোমার অর্ডার করেছে। জি হ্যাঁ, এবার পাকিস্তান থেকে বাংলাদেশে আসছে বিপুল পরিমাণে গোলাবারুদ এবং বোমা, যা দেখে ভারতীয় মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। এতদিন বাংলাদেশের ভেতর গোলাম সরকার ক্ষমতায় ছিল, ফলে ভারতের ইশারায় বাংলাদেশ সেনাবাহিনী সহ পুরো সশস্ত্র বাহিনীকে ভারতীয় কৃতদাসে পরিণত করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীকে কিনতে হয়েছে ভারতের রিজেক্টেড হাতিয়ার। সেনাবাহিনীকেও অনেকটা বাধ্য করা হয়েছে দিল্লির ইশারায় চলতে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনী সেই চাপকে মোকাবেলা করেছে, কিন্তু আত্মসমর্পণ করেনি। এবার বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি দিচ্ছে ভারত। এমন অবস্থায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। তারই অংশ হিসাবে পাকিস্তান থেকে আমদানি করা হচ্ছে গোলাবারুদ ও বোমা, যা দেখে ভারতীয়দের কলিজায় কাঁপন ধরেছে। ভারতের দুশ্মন পাকিস্তান বাংলাদেশ দিচ্ছে গোলাবারুদ এবং বোমা, তা কোনোভাবেই মানতে পারছে না ভারত। এ নিয়ে কি বলছে ভারতীয় মিডিয়া, আসুন তা দেখি। तो अब भारत की चिंताएं बढ़ाने के लिए बांग्लादेश फिर से एक ऐसा कदम उठा चुका है जिससे भारतीय सेना से घिरे बांग्लादेश को खामियाजा भुगतना पड़ सकता है। दरअसल हाल ही में खबर निकल कर आ रही है कि बांग्लादेश की सरकार ने भारत के खिलाफ जाने की हद पार कर दिया है, क्योंकि बांग्लादेश की नई सरकार ने हाल ही में पाकिस्तान को हजारों राउंड म्यूनिशंस यानी कि गोला बारूद बनाने का ऑर्डर दिया है। जी हां दोस्तों, यह भारत के लिए एक चौंकाने वाली खबर है कि भारत के साथ लंबी जमीनी सीमा से सटा हुआ बांग्लादेश, जिसके 3 तरफ भारत की जमीनी सीमा है और एक तरफ बंगाल की खाड़ी है, यह बांग्लादेश अब पाकिस्तान से बड़ी मात्रा में गोला बारूद खरीदना शुरू कर दिया है। और हैरानी की बात यह है कि बांग्लादेश जो गोला बारूद पाकिस्तान से खरीद रहा है, इनका इस्तेमाल बांग्लादेश उन डिफेंस हथियारों में करने वाला है जिनको खुद भारत के द्वारा बांग्लादेश में निर्यात किया गया है। यहाँ तक कि गोला बारूद और विस्फोटकों की संख्या इतनी ज्यादा है कि यह भारत के लिए भी सोचने वाली बात है कि आखिर इतना ज्यादा गोला बारूद और विस्फोटक का बांग्लादेश क्या करने वाला है, क्योंकि इनकी सप्लाई बांग्लादेश पाकिस्तान से ऐसे समय ले रहा है जिस समय बांग्लादेश की नई सरकार के तेवर भारत के खिलाफ देखे जा रहे हैं।
এখানে ভারতীয় মিডিয়া বাংলাদেশকে হুমকি দিয়ে দাবি করছে বাংলাদেশকে নাকি এর কঠিন পরিণাম ভোগ করতে হবে। ভারতীয় মিডিয়াকে বলতে চাই, আপনাদের গোলামি করে ইতিমধ্যেই আমরা কঠিন পরিণাম ভোগ করে ফেলেছি। বাংলাদেশ নামের এই দেশটির জন্মই হয়েছে যুদ্ধের মধ্য দিয়ে, কাজেই আমাদেরকে যুদ্ধের ভয় দেখাবেন না। দিল্লির গোলাম হয়ে 100 বছর টিকে থাকার চেয়ে সংগ্রাম করে স্বাধীন বাংলাদেশে থাকা বেশি গৌরবের আমাদের কাছে। বাংলাদেশ পাকিস্তান থেকে গোলাবারুদ ও বোমা আমদানি করছে ভারতকে আক্রমণের জন্য নয়, বরং আত্মরক্ষার জন্য। বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক সম্পর্ক দেখে ভারতের এত জ্বালা হওয়ার কোনো কারণ দেখি না। বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী দেখতে চাইলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। বন্ধুরা, বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিটি নিয়ে যেন ভারতের মাথা ব্যথার শেষ নেই। তাদের মধ্যে এই বিমান ঘাঁটিটি বাংলাদেশের একটি ফালতু ইনভেস্টমেন্ট, কারণ এটি নাকি তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে রয়েছে। অর্থাৎ তারা চাইলে যে কোনো সময় বাংলাদেশের এই লালমনিরহাট বিমান ঘাঁটিটিকে পুড়িয়ে দিতে পারবে। ভারতের এক বলদ ইউটিউবারকে দেখলাম, সে একটি ভিডিও তৈরি করেছে এবং সেই ভিডিওতে সে বকবক করে বলছে যে লালমনিরহাট বিমান ঘাঁটিটি তাদের আর্টিলারি রেঞ্জের মধ্যে রয়েছে। তারা যদি মেঘালয় থেকে আর্টিলারি ফায়ার করে তাহলে নাকি সেই আর্টিলারি এসে সরাসরি বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটিটিকে উড়িয়ে দিবে এবং সেখানকার প্রত্যেকটি বিমান ধ্বংস হবে। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সম্প্রতি চীনের কাছ থেকে জেট-10C ফাইটার জেট অর্ডার করেছে, যেগুলো হয়তো ডেলিভারি আগামী কয়েকদিনের মধ্যে অথবা কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ পাবে। আর সেই বিমানগুলো কিন্তু ভারতের রাফেলের সমকক্ষ। তাই ভারতীয়দের মাথা নষ্ট হয়ে গেছে। তারা কোনোভাবে মেনে নিতে পারছে না যে বাংলাদেশ এত অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চলেছে। আর বাংলাদেশ যদি এই যুদ্ধ বিমান একবার ডেলিভারি পেয়ে যায় তাহলে সব থেকে বেশি বিপদে পড়বে ভারত। ভারতীয়দের দাবি বাংলাদেশ নাকি অনেক ছোট্ট একটি দেশ এবং এদেশের আয়তন এত ছোট যে এই দেশে জেট-10C উড়ানোর মতো জায়গাও নাকি নেই, এবং বাংলাদেশের যে জেট-10C অর্থাৎ যেগুলো বাংলাদেশে আসতে চলেছে সেগুলোকে নাকি উড়ানোর মতো সক্ষমতা বাংলাদেশের নেই। অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড এত ছোট। আসলে বাংলাদেশ একটু ছোট বলে তারা কত রকম কথা যে বলে তা তারা নিজেরাও জানে না। বাংলাদেশের চেয়েও ছোট অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসরায়েল কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক ছোট রাষ্ট্র। বাংলাদেশের একটি বিভাগের সাথে ইসরায়েলের তুলনা চলে। সেই ছোট্ট ইসরায়েল যদি F-35 এর মতো ভয়ঙ্কর যুদ্ধবিমান অপারেট করতে পারে এবং তাদের বহরে যদি কয়েকশো যুদ্ধবিমান রাখতে পারে তাহলে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ তো প্রায় অনেক বড়ই দেশ। বাংলাদেশের আয়তন 1,47,571 বর্গ কিলোমিটার, আর আমাদের সমুদ্র সীমাও কিন্তু বাংলাদেশের আয়তনের সমান। তাই আমরা চাইলে কিন্তু পৃথিবীর যে কোনো যুদ্ধবিমান খুব সহজেই বাংলাদেশের উপরে অপারেট করতে পারি। আসলে বাংলাদেশ সেই যুদ্ধবিমানগুলোকে উড়াতে পারবে কি পারবে না সেটা নিয়ে ভারতীয়দের কোনো রকম মাথা ব্যথার প্রয়োজন নেই। আমরা যদি যুদ্ধবিমান ক্রয় করতে পারি তাহলে আমরা সেটাকে উড়াতেও পারবো। এই বিষয়ে তাদের গবেষণা না করলেও চলবে। এবার মূল বিষয়ে আসি। বন্ধুরা, লালমনিরহাট বিমান ঘাঁটি কিন্তু ব্রিটিশ আমলে তৈরি একটি বিমান ঘাঁটি, আর এর আয়তনও কিন্তু অনেক বেশি এবং এর আয়তন প্রায় 4 কিলোমিটার, এবং এটি হতে চলেছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। আর এটাই ভারতের কাছে চিন্তার বিষয়। বন্ধুরা, এবার আরাকান আর্মির প্রসঙ্গে আসি। ভারতীয়রা তো এতদিন লাফালাফি করছিল, তারা বলছিল আরাকান আর্মি নাকি বাংলাদেশের চট্টগ্রাম দখল করবে, তারা নাকি বাংলাদেশের সেন্ট মার্টিন দখল করে নেবে। কই সেই আরাকান আর্মি? তারা তো বাংলাদেশ দখল করতে আসছে না, তারা তো বাংলাদেশের সেন্ট মার্টিনও দখল করতে পারলো না, তারা তো কোনো কিছুই করতে পারলো না। শুধু শুধু ভারতীয়রা লাফালাফি করে। আর ভারতের কিছু সার্কাস টিভি চ্যানেল আছে যাদের কাজই হলো সবসময় লাফালাফি করা। তারা সবসময় ভুলভাল তথ্য প্রচার করে এবং সবসময় বিভ্রান্তমূলক তথ্যই প্রচার করে। ভারতীয় মিডিয়া লাগাতার গুজব এবং অপতথ্যে বাংলাদেশ এবং ভারতের 50 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছেদ ঘটেছে। ভারতের দাদাগিরি বন্ধ করার জন্য এবার শেরের উপর সোয়াশের প্রয়োগ করেছে বাংলাদেশ। বাংলাদেশে ভারত বয়কটের ডাক এবং পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নতির পর থেকেই মাথায় হাত ভারতের। বাংলাদেশের চোখ রাগানোর কারণে এবার নমনীয় হচ্ছে ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা। মিডিয়া সংবাদ পরিমাণ হচ্ছে যে ওরা গেলে কান্না করতে বাকি রাখছে, যে কেন আমরা ভয় দেখায়, ভয় পায় না কেন? গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশের উপর আগ্রাসী হয়ে উঠেছে ভারত। বাংলাদেশ নিয়ে চালিয়েছে মিডিয়া প্রোপাগান্ডা, সৃষ্টি করেছে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা, এমনকি হামলা চালিয়েছে বাংলাদেশের দূতাবাসেও। ভারতের আগ্রাসী মনোভাবকে এবার শক্ত হাতে দমন করেছে বাংলাদেশ সরকার। কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে ভারতের উগ্রবাদী মনোভাব নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টা। ভারতের মিডিয়ার ভিত্তিহীন সব প্রচারণাকেও চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আধিপত্যের সম্পর্কের বদলে এবার দুদেশের সম্পর্ক সমান লাভজনক নিশ্চিত করতে চায় ভারত। কিন্তু পাকিস্তানের একটি জাহাজ আসার পর ইন্ডিয়ান মিডিয়া ভালো, লেট দেম স্ক্রিম, ওটাই তো আমরা চাই, লেট দেম বার্ন। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, ভারত গত মাসে বাংলাদেশের জন্য ভিসার সংখ্যা দ্বিগুণ করেছে এবং আগামীতে এই সংখ্যা আরো বাড়বে। অগস্টের গণ অভ্যুত্থানের পর ভিসা বন্ধ করে দেয় ভারত। ভিসা বন্ধ করে বাংলাদেশকে সহায়তা করতে গিয়ে নিজেদের পায়ে কুড়ুল মেরেছে ভারত। বিদেশি পর্যটক না পেয়ে যখন নিজেদের পর্যটন ব্যবসায়ীদের মাথায় হাত, তখন ভিসা দ্বিগুণ করতে চাইছে ভারত। ক্ষমতার বালাবদলে দুই দেশের পররাষ্ট্র নীতিতে এসেছে পরিবর্তন। পাকিস্তান এবং চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি হয়ে উঠেছে ভারতের ভয়ের অন্যতম কারণ। ভারত বাংলাদেশে বাণিজ্য বন্ধের বার্তা জানানোর পর থেকেই বন্দরে আগমন হচ্ছে পাকিস্তানি জাহাজের। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের উন্নতিও আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে ভারতে। পাকিস্তানের ছাত্র সংগঠনের একজন বলেছেন, বাংলাদেশের ভাইদেরকে বলছি, পাকিস্তানের পরমাণু বোমা তোমাদের, কেউ তোমাদের দিকে চোখ তুলে তাকালে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব। এই বক্তব্য ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। देश भारत সম্পর্কে একটা কালো মেঘ জমেছে, সেই মেঘটি দূর করতে হবে, এই কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব। বাংলাদেশও একমত হয়েছে যে এই কালো মেঘটি দূর করতে হবে। অর্থাৎ বাংলাদেশ অস্বীকার করেনি যে কালো মেঘ জমেনি।
ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশে আসা, বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক এবং পরবর্তী যে বক্তব্য মার্জিত, রুচিশীল, কূটনৈতিক শিষ্টাচার সমৃদ্ধ যে বিবৃতি বা বক্তব্য, সেটা ভারত বাংলাদেশ সম্পর্কে আশাবাদের একটা জায়গা তৈরি করে যে কালো মেঘটি হয়তো নিশ্চয়ই দূর করা যাবে। এখন যে জায়গাটিতে এই কালো মেঘ দূর করার ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে, সেই সংকটটি হচ্ছে এই কালো মেঘের ভেতরে শেখ হাসিনা নামক একজন ব্যক্তির, একজন ফ্যাসিস্ট শাসক, তিনি বিষ মিশ্রিত একটি তীর নিক্ষেপ করছেন। বিষ মিশ্রিত তীর নিক্ষেপ করছেন, সেই তীরটি এই কালো মেঘের ভেতরে আরও ঘনত্ব তৈরি করছে। ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যকে যদি বলি যে ভারতের পক্ষ থেকে একটি মধুর বক্তব্য, ভারতে অবস্থান করে ভারতের সম্মতিতে শেখ হাসিনা বিষ ছড়াচ্ছেন বাংলাদেশের আকাশে বাতাসে, যেখানে বাংলাদেশের মানুষ আছেন সেখানে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের পক্ষ থেকে মধুর বাণী যে সম্পর্ক উন্নয়ন করতে চায়, পূর্বের মতোই উন্নয়ন করতে চায়, তারা উদ্বিগ্ন যে জায়গাটিতে সংখ্যালঘুদের নিরাপত্তা, সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার জায়গাটিতে, সেটা বাংলাদেশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে এবং বাস্তবে সংখ্যালঘুরা এখন আর আক্রান্ত হচ্ছেন না, বাস্তবে সংখ্যালঘুদের বাড়িঘরে এখন আর আগুন দেওয়া হচ্ছে না। ভারতের গণমাধ্যমের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্য, ভারতের গণমাধ্যম একই রকমভাবে বিষ মিশ্রিত তীর নিক্ষেপ করছে বাংলাদেশের দিকে। এখন শেখ হাসিনার বিষ মিশ্রিত তীর, ভারতের গণমাধ্যমের বিষ মিশ্রিত তীর, অসত্য, মিথ্যা, প্রোপাগান্ডা, সেরকম একটা জায়গাতে ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলছেন, সেই কথা অনুযায়ী বাংলাদেশের সঙ্গে যদি তার সম্পর্কের উন্নয়নটি হয় বা উন্নয়নটি হওয়া দরকার, সেটা আসলে এই দুই জায়গা থেকে বিষ ছড়ানোর পরিপ্রেক্ষিতে সেটা সম্ভব কি না। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বাংলা ভাষাভাষী যত মানুষ আছেন পৃথিবীর সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, পশ্চিমবঙ্গের মানুষ, বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী যত রাজনীতিবিদ আছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ, বাংলাদেশের রাজনীতিবিদ, এর মধ্যে যদি মানুষের অন্তরকে একেবারে জ্বালাও পোড়াও করে দেয় একটি বক্তব্য বা একটি কথা, এরকম একজন মানুষের তালিকা করা হয়, তাহলে সেই তালিকায় কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া শেখ হাসিনার নাম থাকবে 1 নম্বরে। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা হচ্ছেন ওই জায়গাতে 1 নম্বর অবস্থানে। সেরকম একজন মানুষকে ভারত রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছে। কেন আশ্রয় দিয়েছেন? তিনি ভারতের বন্ধু, ভারতের স্বার্থ দেখেছেন 16 বছর ক্ষমতায় থেকে। ভারতের কূটনীতিকরা বলেছেন যে এরকম একজন বন্ধুকে যদি আশ্রয় দেওয়া না যায়, তাহলে পরবর্তীতে ভারতকে আর কেউ বিশ্বাস করবে না বা ভারতের পক্ষ হয়ে কেউ আর কাজ করবে না। ভারতের এই দাবিটি বা ভারতের এই জায়গাটি আমি খুব সমালোচনার চোখে দেখি না। বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। শেখ হাসিনা 1000 দেড়েক মানুষ হত্যা করে তার দল বল নিয়ে, লোকজন নিয়ে পালিয়ে গেছে, পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, বাংলাদেশ তার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া সম্পন্ন করে তার কাছে, ভারতের কাছে ফেরত চাইবে, এটা সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। কিন্তু প্রশ্নটি যেটা যে জায়গাটাতে হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের জনমানুষকে হত্যা করে, বাংলাদেশের অর্থনীতি লুটপাট করে, আর পুরো দল বল নিয়ে, তার মন্ত্রী পরিষদ, তার এমপি, পুরো দল বল নিয়ে সে পালিয়ে গেছে। কেউ লন্ডনে চলে গেছে তার দলবল, কেউ অধিকাংশ ভারতে চলে গেছে তার দলবল। এখন সেখানে এরকম একজন মানুষ পালিয়ে থেকে বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছেন এবং ভারত সেটাতে সম্মতি দিচ্ছে। বিশেষ করে গতকালকে তিনি লন্ডন আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে, তিনি জাপান আওয়ামী লীগের সঙ্গে কথা বলেছেন টেলিফোনে, এবং সেই লন্ডন আওয়ামী লীগের কথা যেটা শোনা যায়, তার প্রতিটা কথায় বিষ, ওই কথার কানের পাশ দিয়ে গেলে কান পুড়ে যাবে, এরকম বিষ তার প্রতিটা কথা। ইজতেমা মাঠে নিহত 4, হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আমাদের দেশের ইতিহাসে 11-11 যে ঘটনাবলী, এই ঘটনাবলীর দায় আমরা কখনোই এড়াতে পারবো না। 11 কেন হলো, কি কারণে হলো, এবং এই 11 কি করে ব্যর্থ হলো, এই বিষয়গুলো নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমরা একটি সুন্দর উপসংহারে না পৌঁছাতে পারবো, বারবার শুধু সেই 11 ভুলগুলো আমাদেরকে তাড়া করবে এবং 11 অভিশাপ 2-11 হয়ে 3-11 হয়ে বারবার আমাদের জাতীয় জীবনে ফিরে আসবে। আমরা মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারকে যতই গালাগাল করি না কেন, যে সময়টিতে 11 এসেছিল, ওই সময়টিতে পুরো জাতি মনে করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাজাত দিয়েছে। 11 আগে বাংলাদেশের যে বিশৃঙ্খল অবস্থা, প্রশাসনের দলবাজি, দুর্নীতি, অনিয়ম, যথেচ্ছার এবং রাজনীতির নামে রাজনৈতিক দলগুলোকে দমন পীড়নের যে একটি নির্মম এবং নৃশংস ইতিহাস তৈরি হয়েছিল, সেই ইতিহাসের প্রেক্ষাপটে যখন
সামরিক বাহিনীর কর্মকর্তারা ক্ষমতা দখল করেছিলেন এবং সামনে মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব ছিলেন, এবং যেটিকে সেনা ব্যাকড একটি গভর্নমেন্ট বলা হয়। সেই সরকারের প্রথম কয় মাস, 3 মাস থেকে 6 মাস সবাই খুব সানন্দে গ্রহণ করেছিল। এবং ওই সময়টিতে আপনারা স্মরণ করুন, দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন থেকে শুরু করে আরও অনেক কিছু জনগণ কিন্তু মাথায় করে নিয়ে এসেছিল। এবং 11-র প্রথম 6 মাসে যে আনন্দ ছিল, উল্লাস ছিল, তার 100 ভাগের 1 ভাগও কিন্তু এই ইউনূস সরকারের গত 120 দিনে বা 130-40 দিনে এটা হয়নি। এখন সেই যে 11, সেই 11 ব্যর্থ হলো কেন? এত জনপ্রিয় একটি অভ্যুত্থান, সেটি কেন ব্যর্থ হলো? কিংবা ধরুন আমাদের দেশে যে কয়টা সামরিক অভ্যুত্থান হয়েছে, জিয়া রহমান সাহেবের জমানাতে হয়েছে, এটিকে সফল বলতে হবে। এর কারণ হলো এই অভ্যুত্থানের ফলে তিনি যে শাসন ব্যবস্থা চালু করেছিলেন তার প্রেক্ষিতে বিএনপির মতো একটা শক্তিশালী রাজনৈতিক দলের অভ্যুদয় হয়, এবং তার সেই অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল আবার পুনর্জন্ম লাভ করে। এবং ইতিহাসের ক্ষণে বাঁকে বাঁকে বহু মানুষ যারা হারিয়ে গিয়েছিল মুসলিম লীগের নামে, যারা হারিয়ে গিয়েছিল জাসদের নামে, যারা হারিয়ে গিয়েছিল আওয়ামী লীগের নামে, সেই মানুষগুলো রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়ে যায়। আবার একইভাবে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের দ্বারা যে একটি সামরিক অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থান আমাদের 9টি বছর একটি শাসন ব্যবস্থা উপহার দিয়েছিল। আমরা যতই তাকে স্বৈরাচার বলি না কেন, বাংলাদেশে জাতীয় পার্টির অভ্যুদয় এবং 80-র দশকে জাতীয় পার্টির যে শাসন, সেই শাসনের যে উল্লেখযোগ্য কল্যাণময় দিকগুলো, এগুলো বাংলাদেশ যতদিন থাকবে ততদিন এখানে বলতে গেলে সেই এরশাদ জমানার যে ভালো দিকগুলো, এগুলোকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। এখন আমার বক্তব্য হলো যে যখন জিয়াউর রহমানের জমানাতে মার্শাল ল চালু হলো, কিংবা এরশাদ জমানাতে যখন মার্শাল ল চালু হলো, তখন ওই সময়টিতে যে জনপ্রিয়তা পেয়েছিল তার সে কয়েক গুণ বেশি জনপ্রিয়তা পেয়েছিল 11-র সরকার। তো সেই সরকারটি কেন ব্যর্থ হলো, বা আগের সামরিক আইনগুলো কেন ব্যর্থ হয়নি? এর মূল কারণটা হলো 11-র যে কুশীলব, সামরিক যারা কুশীলব, তারা পুরো বিষয়টিকে রাজনীতির খোলসে আবদ্ধ করতে পারেনি। তাদের সিলেকশনটা পলিটিক্যাল ছিল না, যেটি এরশাদ সাহেবের ছিল কিংবা জিয়া রহমান সাহেবের ছিল। এরশাদ সাহেব ওই সময়টিতে যারা পরীক্ষিত রাজনীতিবিদ আছেন, সেটা বিএনপির বলেন, আওয়ামী লীগের বলেন, তাদেরকে ছলে বলে কৌশলে তার সরকারে অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। জিয়া রহমান সাহেবও একই অবস্থা। তিনি প্রাণান্ত চেষ্টা করেছেন আওয়ামী লীগের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে পুনর্বাসিত করার জন্য এবং তাদেরকে নিউট্রাল করার জন্য। এমনকি জেলখানা থেকে অনেকে বের করে তিনি জার্মানিতে চিকিৎসা করতে পাঠিয়েছেন, যেমন আসম আব্দুর রফের মতো মানুষকে। এবং আওয়ামী বিরোধী পলিটিক্যাল জিনিয়াস তাদের অনেকেই আওয়ামী লীগে ছিলেন, যেমন ফেরদৌস আহমেদ কুরেশি, আব্দুল হামিদ চৌধুরী, আবুল মনসুর আহমদ, এ সকল মানুষকে তিনি কাছে টেনে নিয়েছিলেন। একইভাবে অন্যান্য যে সকল পলিটিক্যাল জিনিয়াস, যেমন মওদুদ আহমেদ সাহেব আছেন, কাজী জাফর আহমেদ সাহেব ছিলেন, তারপর আপনার সেই যে শাহ আজিজুর রহমান সাহেব ছিলেন, এরকম আরও অনেক অনেক মানুষকে তিনি পুনর্বাসিত করেছিলেন এবং রাষ্ট্র ক্ষমতায় অন্তর্ভুক্ত করেছিলেন, যারা সুদীর্ঘ রাজনীতির ইতিহাসে বাংলাদেশে পলিটিক্যাল জিনিয়াস, ফলে তিনি সফল হয়েছিলেন। কিন্তু এখানে দেখা গেল যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের জমানাতে তারা বিএনপির মতো রাজনৈতিক দলকে ভাঙার চেষ্টা করলো, আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে ভাঙার চেষ্টা করলো, এবং একটা চালাকি, সব জায়গাতে একটা চালাকি এবং ছলচাতুরি, যেটিকে সোজা বাংলায় মুনাফেকি বলে। যা মুখে আসে তা তারা বলতো না, আর যা মনে আসে তাও তারা প্রকাশ করতো না। ফলে তাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে নিদারুণ রকম একটা অসামঞ্জস্য ছিল। এ কারণে তাদের কোনো কর্মে বরকত আসেনি। 2 নম্বরে যেটা হলো, তারা যেহেতু পলিটিক্যাল যারা ছিলেন এস্টাবলিশড, তাদের সবাইকে তারা শত্রু বানিয়ে ফেলেছেন, এবং তাদেরকে মোকাবিলা করার জন্য সমপর্যায়ের কোনো রাজনৈতিক নেতাকে তারা সম্মুখ সারিকে আনতে পারেননি। তারা সাইফুর রহমানের নেতৃত্বে বিএনপির একটা বিরাট গ্রুপকে ঐক্যবদ্ধ করেছিলেন, মেজর হাফিজ, সাইফুর রহমান থেকে শুরু করে 11 যাদেরকে কুশীলব বলা হয়। আবার এদিকে র্যাট, তোফায়েল সাহেব, সুরঞ্জিত সাহেব, আমু সাহেব, তো তাদেরকে একত্র করেছিলেন বটে, কিন্তু তাদেরকে সম্মুখ সারিতে আনতে পারেননি জিয়া রহমান সাহেবের মতো বা এরশাদ সাহেবের মতো। ফলে তাদের পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যায়। দ্বিতীয়ত তারা যে ভুলটি করেছেন সেটা হলো অর্থনীতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। তারা দুর্নীতিবাজ ধরার নামে এই বিভিন্ন তালিকা করে তারা কি করেছে, ব্যবসায়ীদেরকে হয়রানি করেছে, ব্যবসায়ীদেরকে মূল ব্যবসা থেকে তাড়িয়ে দিয়েছে, এবং তার অনেক ব্যবসায়ী সেই জমানাতে পালিয়ে গিয়েছে, অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এগুলো আপাত দৃষ্টিতে খুব তালি তারা পেয়েছে। বসুন্ধরাকে ধরা হয়েছে, তারপরে আরও অনেক বড় বড় ব্যবসায়ী যারা আছে তাদেরকে ধরা হয়েছে,
তো তারা তো ঠিকই মনের আনন্দে লন্ডনে চলে গেছে, আমেরিকাতে চলে গেছে, তাদের প্রতিষ্ঠান এখানে থেকেছে, কাজের মনে কাজে কিছুই হয়নি, কিন্তু অর্থনৈতিকভাবে দেশ পিছিয়ে পড়েছে। দ্বিতীয় স্তরে তারা যেটা করলো সেটা হলো অবৈধ উচ্ছেদ। সেই গ্রাম বাংলার ছোটো ছোটো হাট বাজার থেকে শুরু করে ফুটপাত উচ্ছেদের নামে তারা যে তাণ্ডব চালিয়েছে, এর ফলে জাতীয় অর্থনীতি থেকে হাজার হাজার কোটি টাকা চলে গেছে। কর্মসংস্থান জিরোতে চলে এসেছে, মানুষের ভয় এবং আতঙ্ক বেড়ে গেছে। ফলে কি হলো, একটা সময়টিতে এসে তারা বুঝতে পারলো যে তারা কত বড় বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে। তখন তারা খুব দ্রুততার সাথে নেগোশিয়েট করার চেষ্টা করেছে বিএনপির সঙ্গে সবার আগে, এবং বিএনপি তাদের সেই আহ্বানে সাড়া দেয়নি বলে আমরা যতটুকু জানি। তারপর তারা আওয়ামী লীগকে পছন্দ করেছে। আওয়ামী লীগের সভানেত্রী তাদের সঙ্গে ইতিবাচক কথাবার্তা বলেছে এবং তাদেরকে সেফ এক্সিট দেওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়েছে, এবং এখানে মধ্যস্থতাকারী হিসেবে ভারতের প্রণব মুখার্জি তিনি দায়িত্ব পালন করেছেন। ফলে কি হলো, আপাত দৃষ্টিতে একটা সাজানো গোছানো নির্বাচন হলো 2008 সনের 29শে ডিসেম্বর তারিখে। বিপুল ভোটে সেখানে আওয়ামী লীগ বিজয়ী হলো। তো আওয়ামী লীগ যে বিজয়ী হলো, এই বিজয়ের পেছনে আওয়ামী লীগের ওরকম কোনো অ্যাক্টিভিটিস ছিল না। এটা কেবলমাত্র একটা কূটনৈতিক বিজয়, যেখানে পর্দার অন্তরালে সেনা শাসকদের সাথে ভারতের সাথে তাদের একটা ডিল হয়েছিল। কিন্তু বিএনপিকে মোকাবেলা করা বা 11 সরকারের বিরুদ্ধে শক্তিশালী একটা আন্দোলন গড়ে তোলা, সেই আন্দোলনের পরে একটা সরকার গঠন করা, নির্বাচনে জয়লাভ করা, এই পুরো জিনিসটির মধ্যে যেটা রাজনৈতিক প্রক্রিয়া সেটা তাদের ছিল না। ফলে তাদের যে সীমাহীন যে বিজয়, যেটাকে ভূমিধস বিজয় বলা হয়, এই বিজয়টিকে তারা হজম করতে পারেনি। ক্ষমতায় এসে তারা যাচ্ছে তাই করার চেষ্টা করেছে এবং সবকিছু এলোমেলো হয়ে গেছে। তারই প্রেক্ষাপটে তিনটি ভুয়া নির্বাচন এবং তাদের সময়টাতে যে অর্থনৈতিক দানবগিরি এবং আরও যা কিছু হয়েছে, এটাকে রীতিমতো ভুল বলা যাবে না, এগুলোকে মহাপাপ, একটা পাপের রাজ্য তারা গড়ে তুলেছিল। সেই পাপে তারা জনগণের হক নষ্ট করেছে, জনগণের টাকা চুরি করেছে, ডাকাতি করেছে। সেই টাকা দিয়ে তাদের যারা নেতাকর্মী তারা যৌনতা করেছে, সেই টাকা দিয়ে তারা সেই বিভিন্ন প্রাসাদ তৈরি করেছে, সেই টাকা দিয়ে তারা ক্যাসিনো খেলেছে দেশে এবং দেশের বাইরে, এবং সেই টাকা দিয়ে তারা সেই যে পাপিয়া কাণ্ড ওয়েস্টিনে সেই রংমহল তারা তৈরি করেছে। আধুনিক জমানার যেটিকে মিনি পতিতালয় বলা হয়, 5 স্টার হোটেলে মিনি পতিতালয় তারা গড়ে তুলেছিল। এর ফলে অনেকগুলো জিনিস, গুনাহ পাপ একত্র হয়ে একটা ককটেল গুনাহ তারা প্রতিষ্ঠিত করেছিল বাংলার আনাচে কানাচে। এর ফলে কি হলো, তাদের পতন হয়েছে। এবং এটাও ওই প্রাকৃতিকভাবে, যেভাবে 11 এসেছিল সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করেছিল এবং তার জন্য বিএনপিকে হটানোর জন্য আওয়ামী লীগ আসলে সফল হতে পারেনি। আবার আওয়ামী লীগকে হটানোর জন্য বিএনপি সফল হতে পারেনি। তো সফল না হতে পারার কারণে এমন কিছু ঘটেছে ঘটনা, সেই ঘটনার নেতৃত্বের চাবিকাঠি কারো হাতে ছিল। তার প্রেক্ষাপটে আবার এখন যারা ক্ষমতায় এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা কেউ কোনো অবস্থাতেই গত 15 বছরে কোনো পলিটিক্যাল মুভমেন্টে ছিলেন না, এবং কোনো অবস্থাতেই তারা এই যে একটা গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের অংশীদার বা ভাগিদার দাবি করতে পারেন না। একজন দুইজন তারা এই 5ই আগস্টের 4-5 দিন আগে একটু ঘোরাফেরা করেছেন, একটু সাহস দেখিয়েছেন, এবং আমি নিশ্চিত তখন তাদেরকে জানানো হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, এজেন্সির পক্ষ থেকে, অথবা তাদের যোগাযোগ ছিল যে সরকারের পতন শতভাগ নিশ্চিত, ফলে তুমি এখন যদি সাহস দেখাও তুমি ধরা খাবে না। এই নিশ্চয়তা পাওয়ার পরে অনেকে হয়তো সাহস দেখিয়েছেন, এর বাইরে কেউ সাহস দেখান নাই। ফলে কি হলো, এত বড় একটা বিপ্লব, এত বড় একটা বিজয়, সেটিকে হজম করা, সেটাকে পরিচালনা করা, সেটিকে পরিশুদ্ধ করা এবং সেটির যে সুফল নিজেরা ভোগ করা এবং জনগণের নিকট পৌঁছে দেওয়ার মতো কোনো রকম পরিকল্পনা আগস্ট থেকে এ পর্যন্ত আমরা দেখছি না। ফলে কি হলো, 11 সময় যে ভুল হয়েছে, ঠিক একই ভুল আরও বর্ধিত আকারে এই সময়টিতে বর্তমান সরকার করে চলেছে। তারা অর্থনীতির যে বিষয়টি, এটি একেবারেই কগনিজেন্স আনছে না। 11 সময় ব্যাংকিং অবস্থা এত খারাপ ছিল না, তখন বিদ্যুতের অবস্থা খারাপ ছিল, কিন্তু ব্যাংকিংয়ের অবস্থা তো খারাপ ছিল না। বৈদেশিক ঋণ এত খারাপ অবস্থাতে ছিল না, কর্মসংস্থান এত খারাপ অবস্থাতে ছিল না। তো এই বিষয়গুলোকে প্রায়োরিটি না দিয়ে তারা যে জিনিসগুলো করছে, সংস্কার, এগুলো একেবারে যাকে বলা হয় বিরক্তিকর। 2 নম্বর হলো, যেখানে তারা যাদেরকে সিলেকশন করেছে, যেমন দেখা গেল এখানে ছাত্রদেরকে অন্তর্ভুক্ত করেছে উপদেষ্টা রূপে, এখন সবাই বক্তব্য হলো যে এরা একটা চাকরি চাইতে এসেছিল। এখন যে 2টো ছেলেকে এখানে উপদেষ্টা করা হয়েছে সমন্বয়কদের মধ্যে থেকে, আমার বিশ্বাস যে তাদেরকে যদি বিসিএস পরীক্ষায় বসানো হয়, এখনো পর্যন্ত সহকারী কমিশনার হিসেবে তারা চান্স পাবে কিনা, এটা 1% সিউরিটি দেওয়া যায়। 99% সিউরিটি হলো তারা এই বিসিএস পরীক্ষায় পাশ করবে না। যদি পাশ করে, সহকারী কমিশনার হিসেবে যদি তারা চান্স পায়, 30 থেকে 35 বছর চাকরি করার পর তারা যদি সচিব হয়, আবার সচিবদের মধ্যে যদি খুব সৌভাগ্য হন তাহলে তারা ক্যাবিনেট সচিব হবেন,
ক্যাবিনেট সচিব হওয়ার পর তারা রিটায়ার করবেন, রিটায়ার করার পর তারা যদি যোগ্যতা থাকে এমপি নির্বাচন করার চেষ্টা করবেন, দলীয় মনোনয়ন চেষ্টা করবেন, এবং সেখানে 90% হলো পাবেন না। তাদের সেটা অনেক মেধাবী, অর্থাৎ অনেক সচিব, অনেক মেজর জেনারেল, অনেক সেনাপ্রধান অনেকেই এমপি হওয়ার চেষ্টা করেছেন, নমিনেশন পাওয়ার চেষ্টা করেছেন, 90% তারা ফেল করেছেন, এবং যারা 2-1 এমপি হয়েছেন তারা অপমানিত হয়ে এখান থেকে ফিরে গেছেন। তো কাজেই সেই এমপি না, সরাসরি মন্ত্রী, একেবারে মন্ত্রী পর্যায়ে তাদেরকে বসিয়ে দেওয়া হলো। এটা মানে দেখতে কেমন লাগে, শুনতেও যেন কেমন লাগে। এবং এটাকে যদি আপনি বলেন যে আমরা আগে আওয়ামী লীগের বিভিন্ন অযোগ্য লোক আওয়ামী লীগ করতো কি এই মন্ত্রী এমপি বানাতো, এই জন্য আমরা ঠাট্টা করে বলতাম মুরগি দিয়ে হাল চাষ করা হয়। এখন এখানে মুরগি দিয়ে হাল চাষ না, এটাকে বলা হয় ডিম দিয়ে হাল চাষ করা হচ্ছে, মুরগির ডিম দিয়ে হাল চাষ করা হচ্ছে। একইভাবে অন্যান্য যাদেরকে এখানে আনা হয়েছে তারা দেখা যাচ্ছে যে এই যে সমন্বয়ক সার্জিস আছে বা অন্যান্য যে সকল সমন্বয়ক যারা আছেন, এই তাদের পিছনে জি হুজুর করছেন বড় বড় মানুষ। আমি আদিলুর রহমান শুভ্র সাহেবের মতো শিক্ষিত মার্জিত তাকে মনে করলাম। সেখানে দেখলাম যে সিনেমা দেখতে গিয়ে মুস্তফা ফারুকের সিনেমা দেখার জন্য তিনি যাচ্ছেন, এবং তিনি এই যে দুজন সমন্বয়ক যারা মন্ত্রী পরিষদে আছেন তাদের পেছনে তিনি এইভাবে ঘুরছেন, কানে কানে কথাবার্তা বলছেন, অ্যাজ ইট ইজ মনে হচ্ছে হি ইজ দ্য সার্ভেন্ট অফ দ্যাট টু জেন্টলম্যান। এই যে হীনমন্যতা, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে হীনমন্যতা, তিনি ছাত্রদেরকে মনে করেন যে তার সেই মানসপিতা, তাদের দয়া, তাদের করুণায় তিনি সেখানে বসেছেন। তো এটা হয় না। ওই পদগুলো প্রধান উপদেষ্টার পদ, প্রধানমন্ত্রীর পদ, মন্ত্রীর পদ, এগুলো সব এক্সিকিউটিভ পদ, এক্সট্রিম লেভেলের, বাঘের মতো তাদের বিক্রম থাকতে হবে। মন্ত্রীর ধমকে সচিবরা থরথর করে কাঁপবে, মন্ত্রী এমপি একটা ডাক দেবে, সঙ্গে সঙ্গে 50,000 লোক এক জায়গাতে জড়ো হয়ে যাবে রাত 12টার সময়। রাত 12টার সময় 50,000 লোক যে কোনো জায়গাতে জড়ো হয়ে যাবে, এবং তা না করার যোগ্যতা থাকলে, যদি এই ধরনের যোগ্যতা কারো না থাকে, তিনি মন্ত্রী হবেনও না, হতে পারেন না, তিনি চাকর-বাকর হতে পারেন। এখন এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে। ঘটার ফলে কি হলো, 11-11 সময় যে বিপর্যয়গুলো, সেই বিপর্যয়গুলো, এরপর আওয়ামী লীগ জমানাতে যে সকল বিপর্যয়, যে সকল অন্যায় অপরাধ, যেগুলো পাপ গুনাহ যা কিছু বলেন না কেন, এইগুলো একেবারে সুদে আসলে এই সময়টিতে এসে জাতির ঘাড়ে পড়েছে। দুর্নীতি কমেনি, চাঁদাবাজি কমেনি, তারপর সুশাসন, বিচারহীনতা, তারপর দখলবাজি, কোনো কিছু কমেনি, বরং সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আর আগে যেটা ছিল, কর্ম ছিল, কাজ ছিল, ক্রোধ ছিল, কাম ছিল, বাসনা ছিল, সব কিছু মুখ থুবড়ে পড়ে শুধু এই মুহূর্তে যেটি আছে দীর্ঘশ্বাস। আমরা কি এই দীর্ঘশ্বাস নিয়েই দীর্ঘদিন চলবো? প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।